আমি যখন দেখলাম আমাদেরই হোটেলের সামনে দিয়ে আমাদেরই সঙ্গে হরিপাল থেকে আসা মঙ্গলের মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে, তখন কিছুক্ষণের জন্য আমি হতভম্ব হয়ে গেছিলাম ঠিকই, কিন্তু তারপরেই আমি মরিয়া হয়ে ছুটে যাই রাস্তার দিকে। সোজা সেই শবযাত্রার একেবারে সামনে গিয়ে রুখে দাঁড়াই এবং সোজাসুজি প্রশ্ন ছুড়ে দিই সেই শবযাত্রার একেবারে সামনে দাঁড়িয়ে থাকা বিরূপাক্ষ প্রহরাজের দিকে। এসব কি বাবা, মঙ্গলের এই অবস্থা হলো কি করে? আমাকে ওখানে ওইভাবে দেখে বিরূপাক্ষ প্রহরাজ কিছুক্ষণের জন্য বেশ অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। উনি হয়তো ভাবতেও পারেননি পরের দিন এইভাবে আমার মুখোমুখি হতে হবে ওনাকে। আমার সঙ্গে চন্দ্রাও ছিল। সেও এবার উতলা হয়ে বাবার উদ্দেশ্যে বলে, বলুন বাবা, চুপ করে থাকবেন না। মঙ্গলের এই অবস্থা হলো কি করে? আমরা তো গতকাল সন্ধেবেলাতেও ও সুস্থ জেনেই আশ্রম থেকে বেরিয়ে এলাম। আমরা ওকে সুস্থ অবস্থাতেই আপনার আশ্রমে এনেছিলাম, তাহলে একটা রাত কাটতে না কাটতেই ওর এই অবস্থা হলো কি করে? মৃত্যু ঈশ্বরস্য ইচ্ছা দ্বারা নিশ্চিত্যতে তস্য বিবেচনং কশ্চন দাতুং ন শক্তোতি। মৃত্যু নির্ধারিত হয় বিধাতার ইচ্ছায়, তাহার ব্যাখ্যা তাই কেহ নাহি পায়। কাল মাঝ রাতে হঠাৎ করেই ওর পেটে খুব ব্যথা শুরু হয়। তারপর আশ্রমের ডাক্তাররা ওর চিকিৎসাও শুরু করে, কিন্তু আজ ভোরবেলাতেই। হতে পারে না। সত্যিই যদি তাই হতো তাহলে আমি ঠিক জানতে পারতাম। ও রোজ আমার কাছ থেকেই তো খাবার নিয়ে যেত। এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। বাবা, আমাদেরকে মঙ্গলের মৃত্যুর আসল কারণটা দয়া করে বলুন, নইলে কিন্তু আমাদের বাধ্য হয়ে অন্য রাস্তায় হাঁটতে হবে। আমি যা বললাম সেটাই একমাত্র কারণ, এছাড়া। মিথ্যে কথা। আপনি মিথ্যে কথা বলছেন। নিশ্চয়ই আপনার আশ্রমের ভেতরে গতকাল রাত্রে এমন কিছু ঘটেছে যার জন্য মঙ্গলকে আজ মরতে হয়েছে। না, মিথ্যাচার আমি কভু নাহি করি। ঈশ্বরের দূত হয়ে আমি কি মিথ্যাচার করতে পারি? সাগর যেমন নদীর অন্তিম আস্তানা, তেমনি মৃত্যুই যে সকল জীবের অন্তিম ঠিকানা। মা, এ চিরন্তন সত্যকে অস্বীকার করে তুমি নিজেই নিজের পাপ বৃদ্ধি করছো। দিদি, বাবা যখন বলছেন তখন। না চন্দ্রা, আমি ওনার কথা বিশ্বাস করতে পারছি না। আর তোকেও বলি, ভক্তি মানুষকে উচ্চতায় তোলে, এ যেমন ঠিক, তেমনি অন্ধভক্তি মানুষকে মাটিতে আছড়ে ফেলে। তাই তুই ওনার অন্ধভক্ত সেজে থাকতে পারলেও আমি তা কিছুতেই পারবো না। ঈশ্বরের বিচার যে বড় নির্দয়। জেনে শুনে করলে পাপ, সেথা কঠোর শাস্তি হয়। ঘটুক তোমার শুভ বুদ্ধির উদয়। তুমি এই রাস্তার মাঝে দাঁড়িয়ে আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করতে চেয়ে একজন স্বর্গপথ যাত্রীর শেষ যাত্রায় বাধা প্রদান করে মহাপাপ করেছ মা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তিনি যেন তোমাকে ক্ষমা করে দেন। মিনতি করব তোমার এই আবেগ যেন তোমার জীবনে কোনো বিপদ ডেকে না আনে। শুরু করো কীর্তন। জীবিত থাকাকালীন তো এই অভাগা সহায় সম্বলহীন মানুষটার জন্য আমি কিছুই করতে পারলাম না। এখন ওর পরলোক গমনের পথ যেন আমি সুগম করতে পারি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এই বলেই বিরূপাক্ষ প্রহরাজ তার বিশাল দলবল নিয়ে একেবারে আমার চোখের সামনে দিয়ে মঙ্গলের মৃতদেহ নিয়ে চলে গেল। এ দৃশ্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সময় দেখতে বাধ্য হলেও আমার মনকে আমি কিছুতেই মানাতে পারলাম না আমার সঙ্গে আসা মঙ্গলের এই পরিণতিটাকে। আর সেই জন্য এই ঘটনার সত্যতা জানতে আমি সোজা সেখান থেকে পুলিশ স্টেশনে গেলাম। সেখানকার লেডি অফিসার
পুরালার সঙ্গে আমি দেখা করে সবটা জানাতে উনি আমার অভিযোগ দায়ের করলেন ঠিকই, সাথে ওনার হাবভাব থেকে এও বুঝলাম উনি নিজে থেকে তেমন কোনো উদ্যোগী হয়তো নেবেন না। এরকম করে সেই দিনটা কাটার 2 দিন পর আমি আবার থানায় যাব বলে সিদ্ধান্ত নিলাম। কিন্তু আমার সে কাজে বাদ সাধার চেষ্টা করলেন আবারও আমার বর ঘোষমশাই। এই দেখো মহামায়া, এমনিতেই এখানে আসার পর থেকে যা সব কাণ্ড ঘটছে, আর সাথে খরচার পারদ যে বেড়ে চলেছে, তাতেই বুকের ভেতর আমার হৃৎপিণ্ডটা ধপাস ধপাস করে লাফাচ্ছে। এরপর যদি তুমি আরও বেশ কিছুদিন এই হোটেলে এখানে থেকে যাওয়ার কথা বলো, তাহলে ওটা আর বেশিক্ষণ আমার বুকে ঝুলে থাকতে পারবে বলে মনে হয় না গো। তাই বলছি। আমি ঘোষমশাইয়ের কথা মাঝপথে থামিয়েই আমার এখানে বেশ কিছুদিন থাকাটা যে আমার সিদ্ধান্ত তা জানিয়ে দিলাম। যা শুনে ঘোষমশাই তার বুকের বাঁ দিকটা জোরে জোরে ডলতে ডলতে চলে গেলেন। আমিও বেরিয়ে পড়তে যাব, সেই সময় চন্দ্রা এসে আমার সামনে দাঁড়ায়। আমি ভাবলাম এও বুঝি আমাকে জ্ঞান দিতে এসেছে, কিন্তু না, আমার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে চন্দ্রা বলে ওঠে, দিদি, তোমার কথাগুলো শোনার পর আমারও কেমন যেন মনে হলো খটকা একটা ঠিকই আছে। যদিও বাবা বিরূপাক্ষের প্রতি আমার বিশ্বাস এখনো অটুটই আছে, কিন্তু তাও ভাবলাম তোর সব খটকা দূর করতে হলে আমাদের সবাইকে আবারও যেতে হবে ওই বাবার আশ্রমে। তারপর না হয় যা হোক একটা কিছু করা যাবে। তবে আশ্রমে ঢোকার আগে আমাকে এই দলদাস পুলিশের কাছে একবার যেতেই হবে। এই বলে আমি চন্দ্রাকে নিয়ে চলে এলাম পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে আমি আবারও সেই লেডি ইন্সপেক্টর পুরালার সাথে দেখা করলাম। দেখুন, আপনার করা অভিযোগ অনুযায়ী আমরা গিয়েছিলাম ওই বিরূপাক্ষ প্রহরাজের আশ্রমে, জাস্ট একটা রুটিন এনকোয়ারি। কিন্তু সেখানে গিয়ে আমরা তেমন কিছুই পাইনি। রুটিন এনকোয়ারি? আপনি সত্যি মনে করেন বিরূপাক্ষ প্রহরাজের বিরুদ্ধে আপনি কোনো প্রমাণ সামান্য রুটিন এনকোয়ারিতে গিয়ে জোগাড় করতে পারবেন? দেখুন, এছাড়া আমাদের আর কিছুই করার ছিল না। কোনো সলিড প্রমাণ ছাড়া আমরা ওনার মতন একজন লোককে অ্যারেস্ট করতে পারি না। সামান্য জিজ্ঞাসাবাদটুকুই করতে পারবো, আর সেটাই করছি। এছাড়া আর উপায় কি আছে বলুন? উপায় নেই? নাকি আপনি ইচ্ছে করে তেমন কোনো উপায় খুঁজে বার করেননি, পাছে আপনার ক্লায়েন্টের কোনো বিপদ আপদ হয়? শাট আপ! আপনি একজন ডিউটিরতা পুলিশ অফিসারের ওপর অ্যালিগেশন আনছেন? কোন সাহসে শুনি? জানেন এর জন্য এক্ষুনি আমি আপনাকে হাজতবাস করাতে পারি। আমার স্বামীও যখন আমার মনের মতো জিনিসটা বা কাজটা না করে, তখন তাকেও আমি বলি, আজ আমি রান্নাবাড়ি কিছু করব না। সত্যি কথা ঢাকতে সবাইকেই তো ক্ষমতার ব্যবহার করতে হয়, তাই না? আপনিও করতে পারতেন, কিন্তু কিন্তু তাতে আপনি আমাকে আটকাতে পারবেন না। আপনি না পারলে আমি যাব ওই আশ্রমে প্রমাণ জোগাড় করতে। আপনি গেলে বুঝি বিরূপাক্ষ প্রহরাজ তার বিরুদ্ধের সব প্রমাণ আপনার সামনে একেবারে সাজিয়ে দেবেন? আর তার উপর আপনি তো আবার বাবা বিরূপাক্ষ প্রহরাজকে জনসমক্ষে অপমান করে বসে আছেন। চিন্তা করবেন না, আমি তেমনভাবেই যাব যাতে উনি আমাকে ওনার বিরুদ্ধে সব প্রমাণ আমার সামনে সাজিয়েই দেন। তবে প্রমাণ জোগাড় হয়ে গেলে আমার আর আপনাকে প্রয়োজন পড়বে বলে মনে হয় না। হ্যাঁ, সে তো বটেই। তবে আপনি আমাকে ঠিক করে চিনেছেন বলে মনে হচ্ছে না। শুনুন, এই অঞ্চলে যদি সত্যিই কেউ বিরূপাক্ষ প্রহরাজের বিরুদ্ধে আপনার জোগাড় করা প্রমাণ ব্যবহার করে তাকে জালে জড়াতে পারে, তাহলে সেটা শুধুমাত্র আমি। কারণ না আমার মনে ওই বিরূপাক্ষ প্রহরাজের প্রতি কোনো দয়ামায়া বা ভয় আছে, আর না আমার এই চাকরি বাঁচাবার কোনো চিন্তা আছে। তাহলে তো বলতে হয় আপনার মনে সদ ইচ্ছার অভাব আছে, তাই না? আসলে সেটাও নেই, জানেন। আছে শুধুমাত্র হতাশা আর নিরাশা। কারণ একটা করাপ্ট সিস্টেম আর দলদাস হয়ে যাওয়া ওপর মহলের সঙ্গে লড়তে লড়তে আমি আলটিমেটলি ক্লান্ত। মানেই সো ক্লিয়ার। বহুবার বহু কেসে ঝাঁপাবার পর আমি দেখেছি আলটিমেটলি অভিযোগকারীরাই নিজে থেকে পিছিয়ে গেছেন, যার ফলস্বরূপ আমি আমার এই 5 বছরের সার্ভিস পিরিয়ডে পেয়েছি শুধু 4 বার ট্রান্সফার আর 1 বার সাসপেন্ডের অর্ডার। তাই কাউকে না বাজি ইদানিং আর কারোর কোনো অভিযোগে ঝাঁপাবার সাহস পাই না। আচ্ছা, বুঝলাম এবার। কি বুঝলেন?
আপনি আমাকে বাজিয়ে দেখছিলেন এতক্ষণ। তা বাজিয়ে কি বুঝলেন? শুধুই ফাঁপা আওয়াজ, নাকি সত্যি কাজের কাজ কিছু করতেই এসেছি আপনার কাছে? দেখুন ম্যাডাম, আমি নিজে বাবার একজন খুব বড় ভক্ত। আমার কথাতেই দিদি মঙ্গলকে এখানে নিয়ে এসেছিল। তারপর এখানে এক রাতের মধ্যে মঙ্গলের এই মরে যাওয়াটা আমার কাছেও না খুব খটকার মনে হচ্ছে। সে কারণেই আমিও নিজের ভক্তি বিশ্বাসকে বাজিয়ে দেখতেই দিদির সঙ্গে আপনার এখানে এলাম। বেশ করেছেন। তার মানে এখন আপনার ভক্তি বিশ্বাস এগুলোকে আমাকে আবার বাজিয়ে দেখতে হবে। তার জন্য তো বিরূপাক্ষ প্রহরাজের মুখোমুখি আমাকে আবারও হতে হচ্ছে। একদিকে ভালোই হয়েছে বুঝলেন, কারণ অন্য পথে সেখানে আমাকে আরেকবার যেতে হতোই। আপনি একা নন ম্যাডাম, এবার আমরাও যাব আপনার সঙ্গে। তবে সাধারণ বাড়ির বউ হয়ে নয়, বরং এমন কেউ হয়ে যাকে দেখেই বিরূপাক্ষ প্রহরাজ বাধ্য হবে আমাদের সেখানে ঢুকতে দিতে। তারপর বাকি খোঁজ খবর না হয় ওখানে গিয়েই নেওয়া যাবে। কি করতে চাইছেন বলুন তো? আরে বাবা, ছদ্মবেশ ধারণ করতে চাইছে। দিদি, আমরা কি সাজবো? সে তো আমার সঙ্গে মার্কেটে গেলেই তুই বুঝতে পারবি। আমি সব ব্যবস্থা করে আপনাকে জানাচ্ছি। হ্যাঁ, আজ রাতের মধ্যেই জানাবো, তখনই না হয় ঠিক করে নেব কখন বেরোনো যাবে। ও আর হ্যাঁ, আপনি পুলিশের গাড়ি বা উর্দি কোনোটাই ব্যবহার করবেন না কিন্তু। হ্যাঁ, আমরা অন্য সাজেই আজ ঢুকবো ওই বিরূপাক্ষ মহারাজের আশ্রমে, তাও রাতের অন্ধকারে। এই মেরেছে, আমাদের গাড়ির সামনে ওই বিদেশি মহিলাগুলো কারা দাঁড়িয়ে আছে। আরে গাড়ির ডিকিটাও তো খোলা মনে হচ্ছে। তবে কি ওরা আমার দোকানের জন্য সকালে টাকিহাট থেকে কিনে আনা ওই শুকনো লঙ্কার বস্তাখানা হাতাতে এসেছে নাকি? কিন্তু বিদেশি মহিলা আমার মন চুরি না করে লঙ্কা চুরি করবে, এ কি মানা যায়? অবশ্য না মানারই বা কি আছে, ওদের দেশে তো লঙ্কাই জন্মায় না। এমন সন্ডা মার্কা লাল টকটকে লঙ্কা হয়তো বাপের জন্মে দেখেইনি চোখে। তাই কিন্তু তাহলে তো এক্ষুনি আমায় গিয়ে ওদের আটকাতে হবে। এই খবরদার, আমার লঙ্কায় কেউ হাত দেবেন না বলে দিলাম। What you were saying? Please speak in English. ওরে বাবা, ইংরাজি? আমায় ধরে ঝাঁকালেও তো সে ভাষা বেরুবে না। আচ্ছা দাঁড়া, তবু চেষ্টা করে দেখি, নইলে চোরগুলোর সামনে তো পেস্টিজের গ্যামাক্সিন হয়ে যাবে। এই, হোয়াই আর ইউ ওপেনিং মাই ডিকি? হোয়াট উদ্দেশ্য ইউ হ্যাভ ফর চুরিং আওয়ার, এই না আওয়ার না, মাই লঙ্কাস? হোয়াট? লঙ্কা? শম্ভুদা, আমাদের দেখে আপনার লঙ্কা চোর মনে হলো? হ্যাঁ হয়েছে, তবে আরে এই গলাটা তো চন্দ্রা। তুমি এমন বেগনি চুল পরেছো কেন? দরকার আছে তাই। মহামায়া তুমি? এসব কি মহামায়া, তোমরা এরকম বেগনে কমলা নানা রঙের চুল পরে বিদেশি সেজেছো কেন? আরে বাবা, এটা টাকি, গোয়া নয় যে। শাট ইয়োর মাউথ, নইলে আমি কিন্তু। ওরে বাবা, ইনি কে? ইন্সপেক্টর পুরালা, অফিসার ইনচার্জ টাকি থানা। পুলিশ? ওরে বাবা, কেন? এই তোমরা কি করতে চাইছো একটু বলবে মহামায়া? আমরা সিক্রেট মিশনে যাচ্ছি। কোথায়? বিরূপাক্ষ প্রহরাজের আশ্রমে। তুমি যাও, তুমি গিয়ে টুয়ার সাথে ঘরে থাকো গে। কিন্তু কেন? যদি ধরা পড়ে যাও তখন না হয় আসবেন আমাদের রক্ষাকর্তা হয়ে। না, এমন জায়গায় তো আমি তোমাদের যেতে দিতে পারি না। ওখানে যদি তোমাদের কোনো বিপদ আপদ হয় তখন? আমরা কি যাওয়ার আগে তোমার কাছে অনুমতি চেয়েছিলুম? না, তা চাওনি, তবু। তাহলে বুঝতেই পারছো তো, আমরা তোমার অনুমতি নেওয়া তো দূর, তোমাকে জানাতে পর্যন্ত চাইনি। আমি জানতাম তুমি এইভাবেই আমাদের ভয় দেখাবে। ও, কিন্তু আমি তোমাদের একা ছাড়বো না, আমিও যাব তোমাদের সঙ্গে। ওখানে গিয়ে যদি তোমাদের কিছু হয়ে যায় তাহলে তো আমার পুরো ফুটিতে গুড় কেস হয়ে যাবে। চন্দ্রার বর, তাকেই বা কি বলবো? আমি তোমাদের সঙ্গে যাব, ব্যাস।
তুমি ওখানে গিয়ে ইংরেজিতে কথা বলতে পারবে? তোমার 8 পাস বুদ্ধি নিয়ে এসব তুমি পারবে না গো। খবরদার, আমি মোটেই 8 পাস নই, আমি মাধ্যমিক পাস, তাও হায়ার 3rd ডিভিশন। ইংরেজিটাই আমি দুর্বল ছিলাম মানছি, কিন্তু তাও আমি একা তোমাদের কিছুতেই ছাড়বো না। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, আপনিও না হয় চলুন আমাদের গাইড হয়ে। উমা, ইনি তার মানে চাটা ছাপযুক্ত পুলিশ নন? না গো, বরং বাগড়ে পেঁদানি দেওয়ার পুলিশ। ম্যাডাম ম্যাডাম ওকে দলে ভেড়াবেন না, আমার দেবাকে তো আমি চিনি, ও ছড়িয়ে লাট করবে সব, তারপর ধরা পড়ে সব মাখামাখি করে ফেলবে। বিশ্বাস করুন বিশ্বাস করুন, ও একটা আপাত মস্ত কানা মূলো। এই এই দেখো, তখন থেকে তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করে যাচ্ছ। আমি যাবো যখন বলেছি তখন যাবই, দরকার হলে আমি বোবা গাইড হয়ে যাব, তাও বি আচ্ছা। ও দিদি, এটা কিন্তু শম্ভুদা খারাপ বলেনি গো। সঙ্গে একটা ব্যাটা ছেলে থাকলে আমরাও বুকে বল পাবো। ওর নিজেরই বলে বুক পেট জুড়ে খালি গ্যাস ছাড়া কিছু নেই, ও নাকি আমাদের বল জোগাবে। তুইও পারিস বাপু। আরে বাবা ঠিক আছে, ওনাকে নিয়েই চলুন না, এখানে দাঁড়িয়ে থেকে টাইম ওয়েস্ট করলে আর চলবে না। 8টার সময় বাবার সঙ্গে আমাদের মিটিং আছে, উই আর রানিং অফ টাইম অলরেডি। হ্যাঁ, চলুন তো ম্যাডাম, চলুন। তুমি না বোবা, চুপ একদম। পুরালার কথা অনুযায়ী ঘোষমশাইকে নিয়েই আমরা রওনা দিলাম আশ্রমের উদ্দেশ্যে। পুরালার গাড়ি চালানোর দক্ষতার কারণে আমরা সময়ের মধ্যেই পৌঁছে গেলাম আশ্রমে। আশ্রমে পৌঁছতেই দেখি সেখানে বাবা বিরূপাক্ষ সাদা ধুতি ও সাদা বস্ত্র গায়ে চড়িয়ে ভক্তদের সঙ্গে কীর্তন গাইছেন। আমাদের দেখেই তিনি কীর্তন থামিয়ে একজনকে ইশারা করলেন। সেই লোক এসে আমাদের আশ্রমের ভেতরের একটি ঘরে নিয়ে গেল। সেই ঘরে ঢুকেই আমাদের সবার চোখ তো বিস্ময়ে হতবাক। ঘরটা একেবারে রাজরাজাদের সভাঘরের মতো করে সাজানো। সেই লোক আমাদের এক জায়গায় বসিয়ে দিয়ে সে তো চলে গেল। আমরা সেখানে বসে অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যেই বাবা স্বয়ং এলেন আমাদের সঙ্গে দেখা করতে। তিনি একেবারে বিনয়ের অবতার হয়ে বলে উঠলেন, বলুন, আপনাদের জন্য কি করতে পারি? বাবার কথা শুনেই ঘোষবাবু আগ বাড়িয়ে নিজের বোবা অ্যাক্টিং দেখাবার জন্য হাত পা মুখ নাড়িয়ে শব্দ করতে করতে বেশ কিছু কথা বলার চেষ্টা করলেন, যা বাবা তো দূরস্থ, আমারও বোধগম্য হলো না। একটা লোক যে এতটা খারাপ অ্যাক্টিং কি করে করতে পারে কে জানে। বাবা বুঝতে পারেনি বুঝে পুরালা ম্যাডাম বলে উঠলেন, We are coming from London. Actually, we run an NGO at our place, and we come here to donating some money to such ashrams in this area. We heard that you do some social works here also. You run a mental hospital at this place too, right? হ্যাঁ, ওই আর কি। আমার শিষ্য শিষ্যাদের দেওয়া দক্ষিণাতেই আসলে মানুষের দুঃখ আমি একেবারেই দেখতে পারি না। বিশেষ করে রাস্তায় ঘুরে বেড়ানো ওই পাগলগুলোর প্রতি আমার টান বরাবরের। So we have come here to see your ashram premises. Yes, now you tell me, tell us, is it the right time to see your ashrams? অবশ্যই, আসুন আসুন আমার সঙ্গে। এই আমাদের আখড়া। এখানে প্রতি রাতে আমাদের কীর্তনের আসর বসে। আর ওই যে দূরে ওখানে মা কালীর মন্দির, ওর পাশেই আছে দুধ পুকুর। আমাদের মা এখানে খুবই জাগ্রতা। আর ওই দিকটায় বিরূপাক্ষ প্রহরাজ যখন আমাদের সবকিছু ঘুরিয়ে দেখাতে মশগুল হয়ে পড়ল, ঠিক সেই সময় আমি আর পুরালা একটু একটু করে ওদের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করলাম। তারপর আমরা চলে গেলাম ওই মানসিক রোগীদের হাসপাতালের দিকে। আজ যেমন করে হোক ওই হাসপাতালের ভেতর আমাকে যেতেই হবে। আমার মন বলছে ওখানে গেলেই আমাদের সব রহস্যের জট খুলে যাবে। আমরা অবশেষে হাসপাতালের মধ্যে ঢুকে যেই ওপরের দিকে যেতে যাব, ঠিক তখনই আমাদের কানে এলো একটা মেয়ের চিৎকার। তুমি আমার সঙ্গে এতদিন ধরে যা যা করেছো তা আমি মেনে নিয়েছি, শুধু আমার ছেলেটার মুখ চেয়ে।
কিন্তু কিন্তু তুমি আর তোমার দাদা মিলে কাল রাতে আমার বরের সঙ্গে যা করলে, তারপর আমি আর চুপ করে থাকবো না। এত বড় সাহস তো! গ্রামের কুড়ে ঘর থেকে তুলে এনে এখানে রাজরানীর মতো রেখেছি তোকে। তুই শালা বর মারাচ্ছিস। সেদিন কোথায় ছিল তোর এই বরের প্রতি পীড়িত, যেদিন আমার সঙ্গে ওই ছেলেটার হাত ধরে ভেঙেছিলি? ভুল করেছিলাম আমি। আমার সেই ভুলের শাস্তি আমি আজও ভোগ করে চলেছি। এখানে আসার পর থেকে একের পর এক পাপ তুমি আর তোমার দাদা মিলে আমাকে দিয়ে করিয়ে গেছো। আর তুমি আমার জন্য যা করেছো তা এমনি এমনি তো করনি। রাতের পর রাত তুমি আর তোমার দাদা মিলে আমাকে ভোগ করেছো, একটার পর একটা পাপ করিয়েছো আমাকে দিয়ে। তাই আমি যদি মুখ খুলি তাহলে তোর মুখ খোলার আগে আমি তোকে শেষ করে দেবো। গলা টিপে খুন করবো তোর। আর এদিকে আমি আর মহামায়া হাসপাতালের করিডোর দিয়ে যাওয়ার পথে ওই আওয়াজ শুনে একটা ঘরের কাছে গিয়ে দেখি একটা ছেলে একটা সুন্দরী মেয়ের গলা টিপে তাকে খুন করার চেষ্টা করছে। আর এসব দেখে মহামায়া আমাকে ফিসফিস করে বলল, এই মেয়েটা এখানেই থাকে, কিন্তু ওই লোকটাকে। সেসব ভাবার সময় আমাদের হাতে কিন্তু আর নেই। মেয়েটাকে আমাদের বাঁচাতে হবে। এই বলে আমি আর কোনো দিকে না তাকিয়ে পকেট থেকে আমার রিভলভারটা বার করে এগিয়ে গেলাম। তারপর চিৎকার করে বললাম, লিভ হার, আই সেড লিভ রাইট নাও। এটা বলেই সেই লোকটা আমার দিকে ঘুরে তাকাতেই আমার হাতে বন্দুক দেখে থমকে গেল কিছুক্ষণের জন্য। আর তারপরই একটা খ্যাসখ্যাসে গলায় আমাকে জিজ্ঞেস করলো, কে তুই? হ্যাঁ, এসব চেম্বার টেম্বার নিয়ে একেবারে এখানে এলি কি করে? শোন, ললাটকে এসব দেখিয়ে চমকে লাভ নেই বলে দিলাম। ললাট নামটা শুনেই আমি চমকে উঠি। আমার আর বুঝতে বাকি থাকে না এই সেই ললাট যেই চত্বরে ঘটে যাওয়া হিউম্যান অর্গান পাচার চক্রের মাথা। ললাটকে হাতের নাগালে পেয়েই আমার চোয়াল শক্ত হয়ে ওঠে। তক্ষুনি ওকে হিড় হিড় করে টানতে টানতে আমার থানায় নিয়ে যাওয়ার কথা মাথায় আসে। কিন্তু ওর কাছে যাওয়ার আগেই ও আমার উপর ঝাঁপিয়ে পড়ে এবং এক ছটকায় আমার হাত থেকে বন্দুকটা ফেলে দিয়ে বলা চলে এক প্রকার আমার শরীরের ওপর উঠে ও আমাকে মারতে যাবে। ঠিক সেই মুহূর্তে মহামায়াকে দেখি দু হাতে কিছু মুঠো করে নিয়ে আমার শরীরের ওপর বসে থাকা ওই ললাটকে পিছন দিক থেকে ধরে তার চোখ দুটো দুহাত দিয়ে চেপে ধরে। মুহূর্তে ললাট কাটা ছাগলের মতো ছটফট করতে করতে অসম্ভব জোরে চিৎকার করতে থাকে। তারপর মহামায়া নিজের হাত সরিয়ে নিলেও ললাট মাটিতে পড়ে গড়াগড়ি খেতে থাকে। অতর্কিতে ললাটের ওই আক্রমণ আমাকে কিছুটা ঘাবড়ে দেওয়ায় আমার ধাতস্থ হতে কিছুটা সময় লাগে। কিন্তু তারপর যখন আমি মহামায়ার দিকে তাকাই, দেখি ওর দু হাতে নুন লঙ্কার গুঁড়ো মেশানো। আমার ধারণা ওটাও ওই ঘর থেকেই পেয়েছে। ললাটকে ছটফট করতে দেখে আমি আবারও উঠে আমার সার্ভিস রিভলভারটা হাতে নিয়ে ললাটের মাথায় ঠেকাই। আর ইতিমধ্যে মহামায়াও একটা দড়ি নিয়ে এসে ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে থাকা ললাটকে শক্ত করে বেঁধে ফেলে। তারপর ওর মুখে একটা কাপড় দলা পাকিয়ে গুঁজে দেয়। আমি বুঝি মহামায়ার দৌলতেই এই অঞ্চলের হিউম্যান অর্গান পাচার চক্রের মাথা এখন আমার জালে বন্দি। এবার শুধু ওকে এখান থেকে নিয়ে যাওয়ার অপেক্ষা। কিন্তু তার জন্য আমার ফোর্সের প্রয়োজন হবে। তাই আমি আর দেরি না করে ফোর্সকে ফোন করি। অন্যদিকে মহামায়া ললাটকে কাবু করার পর এগিয়ে যায় সেই মেয়েটির দিকে। তারপর তাকে ধাতস্থ করে জিজ্ঞেস করে, তুমি কাল মঙ্গলের দায়িত্ব নিয়েছিলে না? সেই মঙ্গল আজ মারা গেছে। আমি নিশ্চিত তার মৃত্যু স্বাভাবিক নয়। এবার তুমি বলো, মঙ্গলের মৃত্যু কিভাবে হলো? মেয়েটি এই প্রশ্ন শুনে বেশ কিছুক্ষণ চুপ করে থাকে। আমি তার কাছে এগিয়ে গিয়ে তাকে আশ্বস্ত করে বলি, দেখো, তোমার কোনো ভয় নেই। আমি এখানকার লোকাল থানার ওসি। এই ললাটকে ধরতেই আমাদের এখানে আসা, কারণ ও মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বেআইনিভাবে পাচার করে। তুমি জানো এই কথা? আমি ওর আর ওর দাদার সব পাপের কথা জানি। এতদিন আমিও বাধ্য হয়েছি ওদের এই পাপের ভাগিদার হতে। কেন? কারণ
কারণ কারণ আমার ছেলে, ও এই আশ্রমের স্কুলেই পড়াশোনা করে। নিজে ভালো থাকবো আর ওকে ভালো রাখবো এই লোভ নিয়েই তো আমি গ্রাম থেকে আমার স্বামীকে ছেড়ে এই ললাটের হাত ধরে এখানে পালিয়ে এসেছিলাম। তাহলে আজ ওদের সঙ্গ ছাড়লে কেন? কারণ কাল ওরা আমার শোকে পাগল হয়ে যাবো আমার স্বামীটাকে আমারই চোখের সামনে মেরে ফেললো। তাই। কে তোমার স্বামী? মঙ্গল, আমি ওর স্ত্রী শান্তি। আমি আর শম্ভুদা যখন বাবার সঙ্গে বিদেশি আর গাইডের ছদ্মবেশ নিয়ে আশ্রমের চারপাশ ঘুরে দেখছি, হঠাৎ করেই বাবা আমাদের পিছন দিকে তাকিয়ে বলে উঠলেন, এ কি, ওনারা কোথায় গেলেন? মুহূর্তে আমরাও পেছন ঘুরে তাকাতেই দেখলাম আমাদের পিছনে পুরালা ম্যাডাম আর মহামায়া দিদি নেই। চমকে উঠলাম আমরা, কোথায় গেল ওরা? আমাদের সঙ্গেই তো ছিল। মহামায়া দিকে দেখতে না পেয়ে শম্ভুদা হঠাৎ করে এত ঘেঁটে হয়ে গেল যে মুহূর্তের মধ্যে একটা ভয়ঙ্কর ঘোঁট পাকিয়ে ফেলল। এই মহিলারা এই এক দোষ, কিছুতেই এক জায়গায় পা টেকে না, পায়ের তলায় যেন হড়হড়ে কলার খোসা লাগানো, কখন কোথায় যে চলে যায়। সে আমি তাকে যত চুপ করতে বলার চেষ্টা করি, সে কিছুতেই আমার কথা শোনে না, উল্টে মহামায়া দিদির নামে সাপান্ত করতে থাকে। যা দেখে বাবা আমার আর শম্ভুদার দিকে তাকিয়ে বলে ওঠে, আপনার কথা বলতে না পারার রোগ সেরে গেছে দেখছি। আপনিও তো বাংলাটা বেশ ভালোই জানেন। এই বলেই বাবা আমার মাথা থেকে এক টানে চুলটা খোলার চেষ্টা করলে আমি তাকে বাধা দিয়ে বলি, আরে আরে কি করছেন বাবা, চুলটা তো ক্লিপ দিয়ে আটকানো, অমন করে টানলে যে ঘিলু শুদ্ধ উঠে আসবে। আমি নিজেই নিজের পরিচয় দিয়ে দিচ্ছি, আমি চন্দ্রা, আর ইনি মহামায়ার স্বামী। এই এই এক সম্পর্কের মায়াজালে জড়িয়ে পড়ে না আমার জীবনটা একেবারে লাট খেয়ে গেছে, বুঝলেন কি না? আপনি বলুন, কথা হলো সেজে গুজে ছদ্মবেশ নিয়ে সবাই এখানে এসে একসঙ্গে থাকবো, অথচ দেখুন দুম করে কোথায় চলে গেল। এই খামখেয়ালি পোনার কি কোনো মানে হয়? আপনিই বলুন। কিন্তু আপনারা হঠাৎ এই সাজে সেজে আমার আশ্রমে কি কারণে তা তো বললেন না। সে ওরই কারণে। তার নাকি মনে হয়েছে মঙ্গলের মৃত্যু স্বাভাবিক নয়, তাই তিনি তদন্তে নেমেছেন। আর তার সঙ্গে যোগ হয়েছে এখানকার লোকাল থানার ওসি পুরালা ম্যাডাম। উফ শম্ভুদা, তুমি এবার চুপ করবে? তুমি বোবা ছিলে, ভুলে গেলে? তাই তো, আমি তো বোবা। এই যা, সব তো উনি জেনে গেলেন চন্দ্রা। এবার কি হবে? তোমার দিদির এই বেয়াক্কেলেগিরিগুলোর জন্যই যত গন্ডগোল হয়। আমার জীবনটা বুঝি এখানেই শেষ হয়ে গেল গো। শালা আমাকে ফাঁসিয়ে নিজেরা দুকাকিনি বেরিয়েছেন হাওয়া খেতে। নচ্ছাড় হতচ্ছাড়ি মহিলার দল। বুঝলাম, তাহলে তো আর এখানে অযথা দাঁড়িয়ে থাকার কোনো মানে নেই। চলুন ভেতরে, আপনাদের খাতির যত্ন করি। ওনারা নিশ্চয়ই আপনাদের খোঁজ করতে করতে এদিকেই আসবেন। চলুন। এই এই কে আছিস? এই দুজনকে ধরে মায়া ঘরে নিয়ে চল। মুহূর্তের মধ্যে চারদিক থেকে বেশ কিছু পুরুষ মহিলা এসে আমাদের ঘিরে ধরে এবং তারপর নির্দ্বিধায় চ্যাংদোলা করে তুলে নিয়ে চলে যায়। কোথায় নিয়ে যাচ্ছেন? ও মা, চ্যাংদোলা করছেন কেন? আমরা তো হাঁটতে পারি। আমার কপাল পোড়া, তাই এমন বউ পেয়েছি, নয়তো আমার পা একেবারে ফিট। নামান 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 না, কি মুশকিল। এরপর সুশ্রুতি বা মঙ্গলের স্ত্রী শান্তির মুখেই আমরা শুনলাম এই আশ্রমের পেছনে চলতে থাকা আসল কালোবাজারির কথা। এখানে আশ্রয় দেওয়ার নাম করে আত্মীয় স্বজন হারার যে পাগল মানসিক ভারসাম্যহীন মানুষগুলোকে নিয়ে আসা হতো, এই বাবা আর তার ভাই ললাট মিলে তাদের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ এক এক করে কেটে তাদের মেরে দুধপুকুরের জলে ভাসিয়ে দিত। সেখানে থাকা হাইব্রিড মাগুরের দল সেই সব দেহগুলোকে খেয়ে প্রমাণ লোপাট করত। মঙ্গলকেও এইভাবেই মারা হয়েছে।
সুশ্রুতিকে যে ওখানে রাখা বেশিক্ষণ সেফ না তা বুঝে পুরালা ম্যাডাম আমাকে বললেন, আপাতত সবার আগে আমাদেরকে AKR এর বাচ্চা ছেলেটাকে এখান থেকে বার করতে হবে। আর তারপর ফোর্সকে তো আমি ফোন করেই দিয়েছি, ওরা এলেই অ্যাকশন নেব। আপনি তাহলে তাই করুন। হ্যাঁ, আমি বরং ওদিকটায় যাই। এতক্ষণে মনে হয় ঘোষবাবু আর চন্দ্রার পেছনে যে আমরা নেই তা বিরূপাক্ষ প্রহরাজ ধরে ফেলেছেন। তাই আমাদের মধ্যে একজন অন্তত সেখানে না গেলে ম্যানেজ দেওয়া মুশকিল হবে। হ্যাঁ, আমার কথা শুনে পুরালা ম্যাডাম প্রথমে আমার বিপদের কথা চিন্তা করে কিছুতেই রাজি হলেন না, কিন্তু তারপর আমার জোড়াজুড়িতে ললাটকে ওই ঘরেই বন্দি করে রেখে আমরা বেরিয়ে পড়লাম সুশ্রুতিকে নিয়ে। পুরালা ম্যাডাম ওকে নিয়ে গেলেন ওর ছেলেকে উদ্ধার করে ওকে একটা নিরাপদ জায়গায় রাখতে, আর আমি ছুটলাম আমার ঘোষমশাইকে নিরাপদ করতে। কিন্তু মুশকিল হলো, গোটা আশ্রম খুঁজেও আমি কোথাও না ঘোষমশাইকে খুঁজে পেলাম না চন্দ্রাকে। আমার মনে না কু ডাকতে শুরু করলো। তখনই আমি ঘোষমশাইয়ের পায়ের এক পাটি ছটি দেখতে পেলাম, আর বুঝলাম আমার ধারণাই ঠিক, ওনারা ধরা পড়ে গেছেন। কিন্তু ওদের যে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আমি তো কিছুতেই বুঝতে পারছি না। তখনই আমার মনে পড়লো সুশ্রুতির বলা একটা কথা, ওই মানসিক হাসপাতালের একেবারে ওপরের ফ্লোরেই এই আশ্রমের পেছনে যত অন্ধকার লুকিয়ে রাখা হয়। আমি আর দেরি না করে সেই মতো হাসপাতালের ওপরের ফ্লোরে একটা ঘরে গেলাম। দেখলাম ঘোষমশাই আর চন্দ্রাকে ওইখানেই রাখা হয়েছে। তাদের ঘিরে আছে প্রচুর লোক এবং বিরূপাক্ষ মহারাজ নিজে। আমি বুঝলাম এইভাবে খালি হাতে এখানে ঢুকলে আমি ফাঁসব। ঘোষবাবুর মুখটা দেখে আমার উল্টে যাওয়া নৌকার পেছনের কথা মনে হলো। তাতে আমার হাসি পেল ঠিকই, কিন্তু আমি সেদিকে গুরুত্ব না দিয়ে কিভাবে ওদের ওই ঘর থেকে বার করা যায় সেটা ভাবতে থাকলাম। তখনই আমার মাথায় এলো আমাদের গাড়িতে রাখা ঘোষবাবুর সেই এক বস্তা শুকনো লঙ্কার কথা। আমি আর দেরি না করে মুহূর্তের মধ্যে গাড়ি থেকে সেই শুকনো লঙ্কার বস্তাখানা নিয়ে এসে সবার অলক্ষ্যে এক জায়গায় ঢাললাম। ঢেলে গাড়ি থেকেই আনা দেশলাই দিয়ে সেই শুকনো লঙ্কাগুলোকে পুড়িয়ে দিলাম। মুহূর্তের মধ্যে গোটা ঘর লঙ্কা পোড়ার ধোঁয়ায় আর ঝাঁঝে ভরে গেল। সবাই তো কাঁচতে শুরু করে দিল। একেবারে চোখের জলে নাকের জলে হয়ে সবাই কি করবে বুঝতে পারলো না। সেই ফাঁকে আমি ঘোষমশাই আর চন্দ্রাকে ছাড়িয়ে নিলাম ওই ঘর থেকে। ঘোষমশাই তো আমাকে দেখে রেগে আগুন, কিন্তু আমি নাক থেকে রুমালটা খুলে তার উপর দ্বিগুণ তেজ দেখিয়ে বললাম, এখন অকারণ তেজ দেখাবে নাকি এই ঘর থেকে বেরিয়ে পালাবে সেটা আগে ভেবে নাও। হ্যাঁ, তবে এখানকার শুকনো লঙ্কাগুলো সত্যিই খুব ভালো গো, যাওয়ার সময় আরেক বস্তা তুলে নিও। মানে মানে তুমি তুমি আমার লঙ্কা পুড়িয়েই তোমাকে উদ্ধার করলাম। এবার এখান থেকে চলো তাড়াতাড়ি। সত্যি দিদি, ওরে বাবা, আমি জানতাম তুমি আমাদের ঠিক বাঁচাবে। ওহ, তোমার যা বুদ্ধি! উফ, একটু একটু পায়ে ধুলো দিও। হরিপাল ফিরে গিয়ে নিলে হবে তো? এখন তাড়াতাড়ি এখান থেকে চল। তোর বাবার মুখোশ খুলেছে, এবার দেখবি তার মানুষের ছাল চামড়াটাও খুলে ভেতরের জন্তুটা বেরিয়ে পড়বে। এই বলে আমি ওদের নিয়ে ঘর থেকে পালিয়ে আসি। ওদিকে বিরূপাক্ষের গলা আমার কানে আসে। সে চিৎকার করে কাঁচতে কাঁচতে বলছে, পালাচ্ছে পালাচ্ছে, ওরা পালাচ্ছে, ধর ধর। আর ললাটাক্ষকে খবর দে, দরকারের সময় কোথায় যে যায় মালটা। আর এদিকে আমি সুশ্রুতি আর ওর ছেলেটাকে একটা সেফ জায়গায় রেখে ফোর্স নিয়ে আশ্রমের ভেতরে ঢুকতেই কিছু লোক আমাদের বাধা দিতে আসলেও আমাদের হাতের রিভলভারগুলো দেখে তারা আর এগোবার সাহস পায় না। আমি দ্রুত পায়ে ফোর্স নিয়ে ভেতরে ঢুকি, আর ঠিক তখনই দেখি মহামায়া বাকি দুজনকে নিয়ে গেটের দিকে এগিয়ে আসছে। আমার কাছে এসে সে সব কথা জানাবার পর আমি তাদের বলি স্বামী আর চন্দ্রাকে নিয়ে গেটের বাইরে গিয়ে দাঁড়াতে। আশ্রমের ভেতরটা আমরা এবার সামলে নিচ্ছি। মহামায়া সেই মতো নিজের স্বামী আর চন্দ্রাকে নিয়ে গেটের বাইরের দিকে চলে যায়। মানতেই হবে, ধন্যী মেয়ের মগজাস্ত্র। এতদিন জানতাম নুন লঙ্কা দিয়ে শুধু রান্না করা আর খাওয়া হয়, আজ মহামায়ার দৌলতে বুঝলাম তা দিয়ে হিউম্যান অর্গান পাচার চক্রকেও ধরা যায়। গ্রেট মহামায়া, গ্রেট। আমি ফোর্স নিয়ে ভেতরে গেলাম। ললাটকে যেহেতু আমরা আগে থেকেই বন্দি করে রেখেছিলাম, তাই ওকে ধরতে আমাদের বেগ পেতে হলো না।
কিন্তু বিরূপাক্ষ প্রহরাজকে আমরা সেখানে দেখতেই পেলাম না। বুঝলাম আমাদের আসার খবর শুনে বা দেখেও পালিয়েছে। অনেক খুঁজেও তার কোনো হদিশই পেলাম না আমরা। অবশেষে পরের দিন আমরা সবাই মিলে রওনা দিলাম হরিপালের উদ্দেশ্যে। ঘোষমশাই আমাকে এত সাহায্য করেছেন বলে আমি তাকে পুরস্কার স্বরূপ কিনে দিয়েছি 1 বস্তা শুকনো লঙ্কা। বেচারারা এত যেখানে খসলো সেখানে কিছু না হয় নিয়ে যাক, যদিও সেই লঙ্কা কেনার টাকাটিও কোনো না কোনো সময় ওর থেকেই গেঁড়ানো। ও মা, নয়তো আমি কোথা থেকে পাবো? আমি কি চাকরি করি নাকি? গঙ্গা জলে গঙ্গা পুজো আর কি। সুশ্রুতি আর ওর ছেলেকেও আমরা আমাদের সাথেই নিয়ে নিয়েছি। চেষ্টা করব ও যাতে এবার থেকে মাথা উঁচু করে বাঁচতে পারে আর নিজের ছেলেটাকে মানুষ করতে পারে। আমরা যখন গাড়িতে সবাই বেশ হাসি মজা করে আর মঙ্গলের জন্য কিছুটা বিষাদ নিয়ে ফিরছি, ঠিক তখনই আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। আমি ফোন তুলে হ্যালো বলতেই ওপাশ থেকে একজন বলে ওঠে, ঈশ্বরের বিচার বড় নির্দয়, তার বিচারে মহাপাপের শাস্তি বড় কঠোর। यटाटवी गलज्जल प्रवाह पावित स्थले गले बलम्बलम्बिताम्बुजंग तुंगमालिकम्। এই বলেই সেই লোক শিব তাণ্ডব স্তোত্র পাঠ করতে করতে অট্ট হাসি এসে ফোন কেটে দিলেন। ফোনে এই গলার স্বর শুনে আমার তাকে চিনতে একটুও অসুবিধে হলো না। ও আর কেউ নয়, স্বয়ং বিরূপাক্ষ প্রহরাজ।